বগুড়া শিবগঞ্জে পুলিশের হেফাজত থেকে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজুকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে 200 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শিবগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুজ্জামান জানান, শনিবার রাত 8:30টার দিকে হত্যাসহ 14 মামলার আসামি রেজ্জাকুলকে ধরতে পৌর এলাকায় তার বাড়িতে যান এসআই মামুন সহ 5 পুলিশ সদস্য। তাকে গ্রেপ্তারের পর থানায় আনার পথে পুলিশের উপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয় তার স্বজন ও সমর্থকরা। এ সময় 5 পুলিশ সদস্য আহত হন। এই ঘটনায় সকালে বাদী হয়ে মামলা করেন পুলিশের এসআই আল মামুন। এতে 20 জনের নাম উল্লেখ সহ 200 জনকে আসামি করা হয়। তবে এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। যারা ঘটনার সহিত জড়িত শুধু তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, যেহেতু সরকারি কাজে বাধা দান এবং সরকারি কর্তব্য পালনে বাধা দান প্রদান করেছে। আর যারা নিরপরাধ, বাংলাদেশ পুলিশ তথা বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে কাউকে হয়রানি করা হবে না, এটুকু নিশ্চিত করে আমরা বলতে পারি। এ নিয়ে আরো জানাতে বগুড়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর রহমান, যাদের নামে মামলা হয়েছে বিশেষত 20 জনের নাম উল্লেখ করা হয়েছে, তাদের কাউকে আটক করা গেছে কিনা, তারা কি পলাতক রয়েছেন কিনা, এলাকার এখন কি পরিস্থিতি? আমি একটু আগে কথা বলেছি এই মামলার বাদীর সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে এই ঘটনার মামলার আসামিদের মধ্যে কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তবে গ্রেপ্তারের অভিযানের প্রস্তুতি তাদের চূড়ান্ত হয়েছে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ শিবগঞ্জের বিভিন্ন এলাকায় এই ঘটনার সাথে সংশ্লিষ্টদের গ্রেপ্তারে কাজ করবে এবং ইতিমধ্যেই পুলিশের একটা বড় দল শিবগঞ্জে চলে গেছে এবং এই দলে অন্তত 100 পুলিশের সদস্য রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং পুলিশ কর্মকর্তারা বলেছেন যে যারা এই ঘটনার সাথে জড়িত ছিলেন তাদের অনেকেই হয়তো বা এখনো এলাকায় রয়েছেন, এই কারণেই তাদের এই অভিযান হতে যাচ্ছে এবং তারা আশা করছেন যে গত রাতের ঘটনায় তারা এই সন্দেহভাজনদেরকে গ্রেপ্তার করতে পারবেন। আর সবচেয়ে বড় যে বিষয়টি ছিল, এই ঘটনার সাথে যারা জড়িত ছিলেন তাদের মধ্যে মূল আসামি রাজু, তিনি এখন কোথায় আছে সেটি পুলিশ শনাক্ত করতে পারেনি। তবে তাদের যে ধারণা এবং তারা তথ্য প্রযুক্তি থেকে যে তথ্য পেয়েছে তাতে বলা যাচ্ছে বা দেখতে পাচ্ছেন তারা যে বগুড়ার কোথাও তিনি এখনও রয়েছেন, এমনই ধারণা তারা পাচ্ছেন। আর পুলিশ কর্মকর্তারা বলছে যে এই ঘটনায় গতকালের যে ঘটনাটি ঘটেছে, বিশেষ করে শিবগঞ্জে, এই ঘটনায় আজ যে মামলা হয়েছে সে মামলার বাইরে কাউকেই পুলিশ আটক করবে না বা গ্রেপ্তার করবে না, কারণ তারা মনে করছে যে এই ঘটনার সাথে যারা সংশ্লিষ্ট তারা শুধুমাত্র নিষিদ্ধ সংগঠনটির সাথে রয়েছে এবং বিশেষ করে যারা তাদের উপরে হামলা করেছে এটি হলো রাজুর আত্মীয় স্বজন বা তার সমর্থক। এর বাইরে সাধারণ কোনো মানুষকেই তারা আটক বা গ্রেপ্তার করার কোনো চিন্তা ভাবনা নেই এবং তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না, এটা নিশ্চিত করেছে পুলিশ কর্মকর্তারা। আর এখন পর্যন্ত পুলিশের কাছে যে তথ্য রয়েছে তাতে বলা হয়েছে যে গতকালের ঘটনায় যারা জড়িত ছিলেন তাদের অনেকে এখনো এলাকায় রয়েছেন এবং সে কারণেই তারা একটা বড় ধরনের রেড দিতে যাচ্ছে বলে আমাদেরকে নিশ্চিত করেছে। তবে এই ঘটনায় কাকে কাকে আটক করা সম্ভব হতে পারে এরকম কোনো তথ্য আমাদেরকে পুলিশ এই পর্যন্ত দেয়নি। তবে পরিস্থিতিকে তারা বিবেচনায় নিয়ে যারা ঘটনার সাথে রয়েছেন শুধুমাত্র তাদেরকেই আটক করবেন, এটি আমাদেরকে নিশ্চিত করেছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত গতকালের ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। একই সাথে পালিয়ে যাওয়া বা ছিনিয়ে নেওয়া আসামি রাজুকেও এখন পর্যন্ত গ্রেপ্তারের ব্যাপারে চূড়ান্ত কিছু তথ্য আমাদেরকে পুলিশ দিতে পারেনি। পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনার বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হাসিবুর রহমান। নরসিংদীতে পুলিশের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এই ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাদের আদালতে পাঠানো হয়েছে। শনিবার রাতে শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল আহমেদ বাদী হয়ে নরসিংদী সদর থানায় মামলা করেন। জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম জানান, মামলায় 5 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো 25 থেকে 30 জনকে আসামি করা হয়েছে। হামলার ঘটনায় তাদের সম্পৃক্ততা যাচাই বাছাই করা হচ্ছে, তবে অন্য আসামিদের গ্রেপ্তারের স্বার্থে আপাতত তাদের নাম প্রকাশ করা হবে না। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করেন তিনি। শনিবার সকালে আরশিনগর মোড়ে চাঁদাবাজদের হামলায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন আহত হন। এ সময় 2 চাঁদাবাজকে আটক করা হলেও তাদের ছিনিয়ে নেয় সহযোগীরা। গতকালকে একটা মামলা নিয়েছি এবং জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত 7 জনকে আটক করা হয়েছে। আমরা যাচাই বাছাই করে দেখেছি, মেসেজটা এরকমই যে অপরাধী যেই হোক তাকে আমরা আইনের আওতায় আনবই। এ নিয়ে আরো জানাতে নরসিংদী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মোহাম্মদ আসাদুজ্জামান। 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে অন্য আসামিদের ধরার স্বার্থে তাদের নাম প্রকাশ করা হচ্ছে না। এখন পর্যন্ত আর কি তথ্য আছে আপনার কাছে এই বিষয়ে?
আপনি জানেন যে আসলে সকালের দিকে পুলিশ তাৎক্ষণিকভাবে যে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নাম ঠিকানা প্রকাশ না করলেও কিন্তু এরপরে পুলিশ সুপার তাদের নাম ঠিকানা প্রকাশ করেছেন। তারা আসলে এই নরসিংদী বেশিরভাগই নরসিংদী শহরের বাসিন্দা। তারা এই শহর এই এলাকার পৌর এলাকা সহ নরসিংদী সদর উপজেলার বাসিন্দা। এরই মধ্যে কিন্তু সবার নাম ঠিকানা প্রকাশ করা হয়েছে এবং তাদেরকে জেল হাজত কি বলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আর আপনি জানেন যে এর মধ্যে কিন্তু যে সদর থানায় যে মামলাটি হয়েছে অর্থাৎ পুলিশ বাদী হয়ে যে মামলাটি করেছেন এই মামলায় 7 জন গ্রেপ্তারের পরেও কিন্তু যে আরো যে আসামি রয়েছে অর্থাৎ এখানে কিন্তু 5 জনকে 5 জনের নাম উল্লেখ সহ 25 থেকে 30 জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছিল। বাকি আসামিদের যে গ্রেপ্তারের যে অভিযান সেটি কিন্তু পুলিশ এখনো চালিয়ে যাচ্ছে। আর আপনি জানেন যে এরই মধ্যে কিন্তু এই অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন শামীম যিনি চিকিৎসাধীন রয়েছেন ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে, তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। পুলিশ যেটি জানিয়েছে তার শারীরিক অবস্থা এখন মোটামুটি ভালো আছে, সেটি পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন। আর তিনি যেটি বলেছেন যে এই ঘটনায় যে মামলা হয়েছে মামলায় অনেক আসামি করা হয়েছে, 25 থেকে 30 জন অজ্ঞাত আসামি, কিন্তু তারা যাচাই বাছাই ছাড়া অর্থাৎ এই মামলায় যাতে কোনো নিরপরাধ ব্যক্তি মামলায় না ফেসে যান সেই বিষয়টি পুলিশ সুপার নজরে রাখবে এবং তারা তদন্তের মাধ্যমে এবং সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণের ভিত্তিতে এবং যারা এই ঘটনায় জড়িত ছিল প্রত্যেককে আইনের আওতায় আনবেন বলে পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম আমাদেরকে জানিয়েছে। নরসিংদী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পেশাগত দায়িত্ব পালনের সময় সন্ত্রাসীদের হামলায় 2 সাংবাদিক আহত হয়েছেন। রোববার সকাল 11টার দিকে এই ঘটনাটি ঘটে। আহতরা হলেন এখন টেলিভিশনে চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ এবং চিত্রগ্রাহক মোহাম্মদ পারভেজ রহমান। আহত হোসাইন জিয়াদ জানান, গতকাল জঙ্গল সলিমপুরে 2 পক্ষের সংঘর্ষের পর তারা ঘটনাস্থলে সংবাদ সংগ্রহে গিয়েছিলেন। সেখানে গাড়ি থেকে নামার সাথে সাথে 30 থেকে 40 জন সন্ত্রাসী তাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা এ সময় ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করে, পাশাপাশি তাদের সাথে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। আহত 2 সাংবাদিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গতকাল আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইয়াসিন গ্রুপ ও রোকন গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে 1 জন নিহত ও 14 জন আহত হন। আমি ওদের সাথে কথা বলারও সুযোগ পাই নাই যে আমরা কি কারণে গেলাম, কি সংবাদ সংগ্রহ করতে চাচ্ছি। মানে ওরা একটা পক্ষ বিপক্ষ কথা বলে আমাকে মারা শুরু করে। কয়েকটা সিএনজি করে ওখানে কত এলাকাবাসী, ওরা হয়তো ওখানে রাজনীতির কোনো একটা অংশের লোক, ওরা এসে অতর্কিতভাবে আমাদেরকে হামলা চালায় এবং কি ক্যামেরা কেড়ে নেয়। আমাদেরকে প্রায় 50 জনের অধিক লোক ওরা আমাদেরকে দৌড়ায় এখানে মারছে। খাগড়াছড়িতে 8 দিন পর ভোর 6টা থেকে 144 ধারা প্রত্যাহার করেছে প্রশাসন। শনিবার রাতে জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। সেখানে উল্লেখ করা হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় খাগড়াছড়ি পৌরসভার সদর উপজেলা ও গুইমারায় 144 ধারা জারির আদেশ প্রত্যাহার করা হলো। এর আগে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয় যুগ্ম ছাত্র জনতা। এদিকে অবরোধ ও 144 ধারা প্রত্যাহার হওয়ায় স্বাভাবিক হয়েছে খাগড়াছড়ির জনজীবন, সড়কে বেড়েছে যান চলাচল। গত 27 সেপ্টেম্বর আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় 144 ধারা জারি করেন জেলা প্রশাসক। খাগড়াছড়ির পরিস্থিতি নিয়ে আরো জানাতে খাগড়াছড়ি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, খাগড়াছড়িতে অবরোধ ও 144 ধারা প্রত্যাহারের পর জনজীবন এখন কতটা স্বাভাবিক হয়েছে, আর নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কেমন দেখছেন? দেখুন, গতকাল রাতে যে ঘোষণা দিয়েছে অর্থাৎ আজকে ভোর 6টা থেকে কিন্তু খাগড়াছড়ি যদি 144 ধারা সেটি 8 দিন পরে প্রত্যাহার করেছে। আমি রয়েছে এই মুহূর্তে খাগড়াছড়ির সবচেয়ে প্রাণকেন্দ্র বলা যায় যেটি শাপলা চত্বর, সেখানকার পরিস্থিতি যদি আপনি দেখেন পুরো এলাকাটি কিন্তু একেবারে স্বাভাবিক রয়েছে। এখানে বাজারের মধ্যে মানুষের যান চলাচল, মানুষের যাতায়াত যেমন বেড়েছে এবং একই সাথে সড়কে যানবাহনের যে চলাচল সেটি একেবারে স্বাভাবিক সময় যেরকম থাকে সেরকমই রয়েছে। এবং খাগড়াছড়ি থেকে দেশের অন্যান্য প্রান্তের সাথে যে সড়ক যোগাযোগ সেটি বলা যাচ্ছে যে পরিপূর্ণভাবে স্বাভাবিক হচ্ছে। অর্থাৎ ঢাকা, চট্টগ্রাম, রাঙামাটি সহ দেশের অন্যান্য জেলার যে যোগাযোগ সেটিতে দূরপাল্লার যানবাহন চলে যাচ্ছে এবং একই সাথে ব্যক্তিগত যে যানবাহন সেটিতে কিন্তু মানুষ চলাচল করছে। এবং শহরের ভিতরে আসলে 144 ধারা প্রত্যাহারের পরে একেবারে জনজীবন স্বাভাবিক হয়ে গেছে। আপনি জানেন গত সোমবার থেকে শুরু করে গত শনিবার থেকে শুরু করে এবং একেবারে
গতকাল শনিবার পর্যন্ত, অর্থাৎ 8 দিন এই যে টানা যে 144 ধারা ছিল, এই সময়টাতে আসলে মানুষের জনজীবনে কিছু উৎকণ্ঠা ছিল এবং সবচেয়ে বেশি যে দুর্ভোগে পড়েছিল মানুষ গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত, অর্থাৎ 4 দিন যে সময় সড়ক অবরোধ ছিল, সেই সময় খাগড়াছড়ির মুখ কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছিল। পরবর্তীতে অবরোধ স্থগিত করেছে এবং গতকাল সকালে যুগ্ম ছাত্র জনতা তাদের এক প্রেস বিজ্ঞপ্তির মধ্য দিয়ে তাদের যে স্থগিত অবরোধ কর্মসূচি সেটি পুরোপুরি প্রত্যাহার করে নেওয়ার পরে জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছিল এবং প্রশাসন আমাদেরকে জানিয়েছিল যে সময়ে যুগ্ম ছাত্র জনতা তাদের যে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করবে, ঠিক তখন 144 ধারা প্রত্যাহার করবে। ঠিক সেরকমই প্রশাসন কিন্তু 144 ধারা প্রত্যাহার করেছে। তবে আমরা একটা বিষয় লক্ষণীয় সেটা দেখছি, নিরাপত্তা কিন্তু যে আগের মতো জোরদার রয়েছে, অর্থাৎ খাগড়াছড়ি শহরের যে সমস্ত প্রবেশমুখগুলো রয়েছে, 0 মাইল এলাকা, চেঙ্গি ব্রিজ, একই সাথে খাগড়াছড়ির খাগড়াপুর এলাকা, সমস্ত জায়গাগুলোতে কিন্তু নিরাপত্তা বাহিনীর যে চৌকি সেটা রয়েছে এবং সতর্ক অবস্থানে রয়েছে, যাতে নতুন করে কোনো ধরনের সহিংসতার ঘটনা খাগড়াছড়িতে না হয়। তবে গত সপ্তাহে যে সহিংসতার ঘটনা হয়েছে, এটির কারণে কিন্তু খাগড়াছড়ির জনজীবনে বেশ কিছু প্রভাব পড়েছে। বিশেষ করে এখানকার পর্যটন খাত, এই যে লম্বা একটি বন্ধ ছিল, সেই বন্ধে কিন্তু এখানকার পর্যটকরা আসেনি এবং সাজেকে যে সমস্ত পর্যটকরা গেছিল তারা কিন্তু ওই সময়টাতে গিয়ে আটকে পেরোচ্ছিল, অর্থাৎ সেই সময়টাতে খাগড়াছড়ির যে পর্যটন সেটি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এই সংশ্লিষ্ট যে সমস্ত ব্যক্তিরা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছে এখন অবরোধ তুলে নেওয়ার কারণে এবং 144 ধারা প্রত্যাহার করার কারণে মানুষের মধ্যে যেহেতু এখন আর আতঙ্ক নেই, হয়তো পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের যে উপস্থিতি সেটি আরও বাড়বে এবং জনজীবন এখানে যে স্বাভাবিকতা ফিরে এসেছে সেটি বজায় থাকবে। খাগড়াছড়ির পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক। লালমনিরহাটের কালীগঞ্জে আকস্মিক ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বসতবাড়ি ও দোকানপাট। সকাল 9:30টার দিকে শুরু হওয়া ঝড়ে উপজেলার 5 শতাধিক বসতবাড়ি ক্ষতি হয়। ভুক্তভোগীরা জানান, মাত্র 10 থেকে 15 মিনিটের ঝড়ে টিনের ঘরের চালা উড়ে যায়, গাছপালা ভেঙে উপড়ে পড়ে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা করে দ্রুত সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। স্থানীয় প্রশাসনের পাশাপাশি উদ্ধার ও সহযোগিতায় কাজ করছে বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা। ঝড় আসি একবার শেষ করে ফেলেছে আমাদের বাড়ি ঘর দিয়ে, আর আব্বু আমাদের মেডিকেলে আছে। চাল ডাল আমার সব শেষ, না পানি খাওয়ার সে টিউবওয়েল কোনো আমার ভাঙ্গি গেছে, মানে আমার কিছুই নাই। এটা আসলে খুবই মর্মান্তিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়িঘর প্রায় মাটিতে ধসে গিয়েছে, গাছ পড়ে কিছু মানুষ আহতও হয়েছে। তো আমরা তাৎক্ষণিকভাবে উপজেলা পরিষদের অপ্রত্যাশিত খাত থেকে কিছু আর্থিক সহযোগিতা দিব। বছরের 6 থেকে 8 মাস পানিবন্দী থাকেন খুলনার ডুমুরিয়া ও ফুলতলার লক্ষাধিক মানুষ। বিল ডাকাতিয়া এলাকার খাল দখল ও নদী ভরাটের কারণে অর্ধশতাধিক গ্রামের পানি নামার পথ বন্ধ। পানির নিচে 30,000 হেক্টর ফসলি জমি। কয়েক দশক ধরে চলা এই দুর্ভোগ নিরসনে দ্রুত সমন্বিত পরিকল্পনা ও কার্যকর পদক্ষেপের দাবি এলাকাবাসীর। খুলনার ডুমুরিয়া উপজেলার বিলডাকাতিয়া এলাকার কৃষ্ণনগর গ্রাম পানিতে তলিয়ে আছে মাঠঘাট, সড়ক পেরিয়ে বসত বাড়িতেও ঢুকেছে পানি। বছরে 6 থেকে 8 মাস এই এলাকার মানুষ পানিবন্দী। এলাকার শৈলমারি, ভদ্রা সহ 6টি নদী ভরাট হওয়া, মাছ চাষের জন্য খাল ইজারা দিয়ে পানি প্রবাহ বন্ধ এবং স্লুইস গেট অকেজো হওয়ায় এই জলাবদ্ধতা। পানিতে তলিয়ে থাকে 2 উপজেলার অর্ধশতাধিক গ্রামের 30,000 হেক্টর ফসলি জমি। আমাকে কোনো খাটিয়ে খাওয়া ছাড়া আমাকে কোনো পথ নেই। আমাদের দেওয়া আছে বিল খাল তলায় গেছে, প্রতিদিন আয় করতে আছে। বাইরে যাওয়াও সমস্যা, রান্না করারও সমস্যা। তাহলে ঘরের ভিতর যাই দেখতে হবে যে কি সমস্যার ভিতর আমরা থাকি। আপনার ত্রাণ সহায়তা, কারণ মানুষের অবস্থা তো দেখলেন, আর সাথে সাথে আপনার এই পানি নিষ্কাশনের একটা সুষ্ঠু সমাধান চাই। লক্ষাধিক মানুষ পানিবন্দী থাকলেও তাদের জন্য নেই সরকারি সহায়তা। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা দেয়া হবে বলছে প্রশাসন। যখন আমাদের এই সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন আছে, তাদের সাথে ওখানকার লোকাল যে পিপলস রিপ্রেজেন্টেটিভ আছে বা জনপ্রতিনিধি আছে, তাদের মাধ্যমে আমরা এই প্রবলেমগুলি আইডেন্টিফাই করে তাদেরকে আমরা সহযোগিতা করি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও করব। পানি উন্নয়ন বোর্ড জানায়, জলাবদ্ধতা নিরসনে ইন্টিগ্রেশন অব ওয়াটার ম্যানেজমেন্টের একটি স্টাডি শেষ হবে ডিসেম্বরে। এরপর নেওয়া হবে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এছাড়া জলাধার সংস্কারে 40 কোটি টাকার একটি প্রস্তাব আছে পরিকল্পনা মন্ত্রণালয়ে। আমাদের বর্তমানে একটা প্রকল্প দেওয়া আছে, ওই প্রকল্পটা বাস্তবায়ন হলে স্বল্প মেয়াদী একটা সলিউশন হবে আশা করছি।
আর দীর্ঘমেয়াদীর জন্য আমাদের IWM কর্তৃক একটা স্টাডি চলছে, ওই স্টাডি সুপারিশ আলোকে আমরা মধ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করব। 90-এর দশকে খুলনা যশোর রিহ্যাবিলিটেশন ড্রেনেজ প্রকল্পের পর এলাকায় আর বড় কোনো প্রকল্প নেওয়া হয়নি। ধর্মীয় উপাসনালয় থেকে বসত ভিটা, মাছের ঘের থেকে ফসলি জমি সবই পানির নিচে। প্রাকৃতিক নয়, মানুষসৃষ্ট কারণেই এই জলবদ্ধতা বলছে এলাকাবাসী। তাই শুধু আশ্বাস নয়, তাদের দাবি জলবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধান। সেনাবাহিনীর সহায়তায় অক্টোবর থেকে 140 কোটি টাকা ব্যয়ে 6টি নদী খননের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভাঙন প্রতিরোধে বাঁধ নির্মাণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্তরা। সকালে উপজেলার কোলদিয়ার এলাকায় কর্মসূচিতে স্থানীয়রা অভিযোগ করেন, কয়েক বছর ধরে পদ্মার ভাঙনে মরিচা ইউনিয়নের কোলদিয়ার, ভুরকা, হাট খোলাপাড়া থেকে শুরু করে ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এলাকা নদীতে বিলীন হয়ে গেছে। এবার পানি কমার সাথে সাথে তীব্র ভাঙন দেখা দিলেও প্রতিরোধে তেমন পদক্ষেপ নেওয়া হয়নি। ঝুঁকিপূর্ণ এলাকায় অবিলম্বে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। শিক্ষক কর্মকর্তাদের শাটডাউন ও পূজার ছুটি শেষে উৎসব মুখর পরিবেশে আবারও শুরু হয়েছে রাষ্ট্র নির্বাচনের প্রচারণা। রোববার সকাল থেকে প্রার্থীদের নির্বাচনী প্রচারে দেখা যায়, তবে প্রথম দিনে ক্যাম্পাসে শিক্ষার্থীর সংখ্যা কিছুটা কম। বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট, টুকিটাকি চত্বর সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রচারণা চালান প্রার্থীরা। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করার আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা। গত 29 সেপ্টেম্বর থেকে পূজার ছুটি ও এর আগে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের কারণে 1 সপ্তাহ বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়ের পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম। সে সময় ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় ক্যাম্পাস ছাড়েন শিক্ষার্থীরা। পরে জরুরি সভায় ভোট গ্রহণ পেছানোর সিদ্ধান্ত নেয় রাষ্ট্র নির্বাচন কমিশন। পরিবর্তিত ঘোষণা অনুযায়ী আগামী 16 অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। আশা করি যে যথাসময়ে নির্বাচন হবে, কিন্তু ক্যাম্পাসের যে সার্বিক পরিস্থিতি সেটা আমাদেরকে অনেকটা আশাহত করেছে। ক্যাম্পাসগুলো মোটামুটি ফাঁকা, তো তবুও শিক্ষার্থীরা আসছে, তাদের কাছে আমরা যাচ্ছি, নিজেদের ভোটাধিকার ভোট প্রার্থনা করছি। যারা প্রার্থী আছে তারা ক্যাম্পাসে নতুন উদ্যমে তারা প্রস্তুতি শুরু করেছে, তাদের প্রচার শুরু করেছে। আমরা আশা করছি আবারও ক্যাম্পাস তার পুরনো চেহারায় ফিরে আসবে। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আহসান হাবিব। অপু, এই ছুটির পর আবার নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন? আজকেই প্রথম ক্যাম্পাস চালু হওয়ার পরে আমরা দেখছি অনেক শিক্ষার্থী এসেছে, তবে এখনও অনেক আবার বাইরেও আছে। আমরা যতটুকু জানতে পারছি যে বেশিরভাগ শিক্ষার্থী আজকে ক্যাম্পাসে সেভাবে আসেনি, তবে প্রার্থীদের মধ্যে আমরা দেখেছি প্রার্থীরা অনেকেই এসে এই বিভিন্ন জায়গাতে শিক্ষার্থীদের সাথে দেখা করছে। তারা তাদের সেই আগের যে চিত্র, গত যে পূজার ছুটি শুরু হওয়ার আগে 29 তারিখে ক্যাম্পাস বন্ধ হয়েছিল, ছুটি ঘোষণা করা হয় পুজোর কারণে। এটি শেষ হয়ে আজকে থেকে মূলত ক্যাম্পাসের সার্বিক কার্যক্রম যেগুলো আছে সবগুলো শুরু হয়েছে। আর এই 29 তারিখের আগে থেকেই মূলত শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যে আন্দোলন, তার প্রেক্ষিতে প্রায় 1 সপ্তাহই এই ক্যাম্পাসের সার্বিক অবস্থায় স্থবিরতা নেমে আসে। এরই প্রেক্ষিতে মূলত লম্বা একটি সময় শিক্ষার্থীরা অনেকেই বাড়িতে গিয়ে তাদের যে ছুটি কাটানো সেই ছুটিটি কাটাচ্ছে। আজকে সকাল থেকে তারা প্রার্থীরা অনেকেই এসে সাধারণ শিক্ষার্থীদের সাথে আবারও সেই আগের মতো করে ভোট চাওয়ার তাদের যেটি কার্যক্রম সেটি শুরু করেছে। তবে এর সাথে আবার যেটি আমরা দেখছি, আবহাওয়া অনুকূলে না থাকার কারণে আজকে বৃষ্টি হয়েছে দুপুরের দিকে, এর পরে থেকে আবহাওয়াটা অনেকটাই মেঘলা আকাশ। এর প্রেক্ষিতে আমরা সাধারণ শিক্ষার্থীদের যে ঘুরতে বের হওয়া, যারা আবাসিক হলে থাকে তারা যে ঘোরাফেরা করতে আসে, সেই সংখ্যাটাও অনেকটাই কম দেখছি। আমরা অনেক শিক্ষার্থীর সাথেও কথা বলেছি, তারাও যেটি বলছেন যে নির্বাচন নিয়ে তাদের সাথে প্রার্থীরা দেখা করছে, হলেও দেখা করছে। যারা প্রার্থী আছেন তাদের মধ্যেও সে
সেটি কিন্তু হলে তারা দেখা করছেন এবং তারা আজকের পর থেকে এটি দিন যত যাবে এই গতি তাদেরও বাড়বে এবং নির্বাচনমুখী একটি ক্যাম্পাস এর মধ্যে দেখা যাবে এবং উৎসবমুখর পরিবেশ তৈরি হবে বলেই প্রার্থীরা মনে করছে। তবে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে সংশয়টি বারবার যার সাথেই কথা বলা যাচ্ছে তাদের মধ্যে এক ধরনের সংশয়ের কথা তারা প্রকাশ করছেন যে এই নির্বাচন নিয়ে বারবার দফায় দফায় তারিখ পরিবর্তন হয়েছে। এখানে তফসিল ঘোষণার সময় একরকম ছিল, পরে সেটি পরিবর্তিত সময়ে সবগুলো মিলিয়েই বারবার পরিবর্তনের ঘটনা ঘটেছে। শেষমেশ সেখানে 4 বার নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, 3 দফা পিছিয়ে সবশেষ যেটি ঘোষণা অনুযায়ী 16 তারিখ নির্বাচন হবে। সাধারণ শিক্ষার্থী এবং প্রার্থীদের পক্ষ থেকে বারবার এই দাবিটি করা হচ্ছে যে যত প্রতিকূল পরিবেশই আসুক এবারে যাতে আর কোনোভাবেই নির্বাচনটি পিছিয়ে দেওয়ার মতো কোনো পরিবেশ তৈরি করার চেষ্টা করেও যাতে কেউ সফল না হয় এই দাবিটি করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে এবং নির্বাচন কমিশনের সাথে আমি কথা বলেছি, তাদের পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে এটি যে এবারে শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদের যে আন্দোলন ছিল তাদের সাথেও এরই মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কথা বলেছে এবং এই রাকসু নির্বাচনটিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তারা বলছেন তারা আন্দোলন করতে পারে, তবে তাদের এই রাকসুতে যাতে কোনো ধরনের প্রভাব না ফেলে বা যেটি এই আন্দোলন কোনোভাবে যাতে রাকসু নির্বাচনের আগে আর পরিবেশ নষ্ট করতে না পারে সেটির দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেমন নজর রাখবে, সেই সাথে প্রার্থীদের পক্ষ থেকে এবং সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এই দাবিটি জোরালোভাবে বলা হচ্ছে এবং কোনোভাবেই কোনো ধরনের ষড়যন্ত্র এখানে সফল হতে দেওয়া হবে না বলে সব পক্ষের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে। রাকসু নির্বাচন নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান হাবিব অপু। 34 দিন বন্ধ থাকার পর খুলেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। রোববার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়। এর আগে গত শুক্রবার থেকে খোলা হয় হল। সকালে বিভিন্ন ক্লাসে শিক্ষার্থীদের আসতে দেখা গেছে। শিক্ষার্থীরা বলছেন দীর্ঘ বন্ধের কারণে সেশন জটের শঙ্কায় রয়েছেন তারা। তবে শিক্ষকরা বলছেন শিক্ষক শিক্ষার্থী উভয় পক্ষের মধ্যে সমন্বয় হলে দ্রুত ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব। কম্বাইন্ড ডিগ্রির দাবিতে শিক্ষার্থীদের অব্যাহত আন্দোলনে সংকট তৈরি হলে সমাধানের লক্ষ্যে ভিসি সহ 251 জন শিক্ষক কর্মকর্তা গত 30 আগস্ট একাডেমিক কাউন্সিলে বসেন। সে সময় সিদ্ধান্ত না মানায় বহিরাগতরা শিক্ষার্থীদের উপর হামলা করে। পরে 31 আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে প্রশাসন। নানা কর্মসূচিতে সারা দেশে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। রাজশাহীতে দিবসটি পালন করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন। রোববার সকালে নগরীর 0 পয়েন্টে সমাবেশ শেষে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি। নাটোরে র্যালি ও স্মারকলিপি প্রদানের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়। দেশের সকল শিক্ষা ব্যবস্থাপনা জাতীয়করণ করার দাবি জানান শিক্ষকরা। গোপালগঞ্জে আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন শিক্ষকদের দক্ষ করে তুলতে সরকারি পৃষ্ঠপোষকতা দরকার, সেই সঙ্গে শিক্ষকদের মূল্যায়ন করাও প্রয়োজন। নীলফামারীতে গুণী শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়। র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ঝিনাইদহ, বাগেরহাট, চাঁদপুর, শেরপুর, পিরোজপুরে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়। ছয় দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা। বরিশালে রোববার বেলা 11:30টায় বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে কর্মবিরতিতে মানববন্ধন করে তারা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে বরিশাল সদরের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুয়াকাটায় মানববন্ধন থেকে নিয়োগ বিধি সংশোধন, 14তম গ্রেড প্রদান সহ 6 দফা দাবি তুলে ধরা হয়। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। হিলিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা আন্দোলনকারীদের। শারদীয় দুর্গাপূজার পর কাল অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের ধন সম্পদের দেবী লক্ষ্মী পূজা। আর তাই প্রতিমা বিক্রি করতে গোপালগঞ্জের অর্ধশতাধিক স্থানে বসেছে লক্ষ্মী প্রতিমার হাট। এসব হাট থেকে প্রতিমা সহ পূজার উপকরণ কিনে নিচ্ছেন পূজারীরা। লক্ষ্মী পূজা উপলক্ষে বাড়িতে মণ্ডপ তৈরি করে লক্ষ্মী মূর্তি স্থাপনে ব্যস্ত হিন্দু ধর্মাবলম্বীরা। এ উপলক্ষে গোপালগঞ্জের খাটরা, কালীবাড়ি সহ জেলার অর্ধশত জায়গায় বসেছে লক্ষ্মী প্রতিমার হাট। এসব হাটে আকার বেঁধে প্রতিমা বিক্রি হচ্ছে 100 থেকে 2000 টাকায়। শুধু প্রতিমাই নয়, হাটে মিলছে সোলার ফুল, নৌকা, কলাগাছ, পদ্মফুল সহ পূজার বিভিন্ন উপকরণ, যা কিনতে ভিড় করছেন ক্রেতারা। গত বছরের তুলনায় এবছর প্রতিমা সহ আনুষঙ্গিক জিনিসপত্রের দাম বেশি বলছেন তারা।
প্রতিমা দেখে পছন্দ হয়েছে, এখন একটা প্রতিমা অবশ্য কিনা হয়েছে, কিনে বাড়ির জন্য একটা প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে। পূজার 2-3 দিন আগে বসে আর এখান থেকেই প্রতিমা নেয়। তো অন্য কষ্ট করে যেভাবে বানায় আর প্রতিমা স্থাপন করে, আমরা তার আর অর্চনা করি, এই জন্য দাম বেশি তো আর বেশি মনে হয় না। প্রতিমা তৈরির উপকরণ, রং, মাটির দাম বাড়ায় খরচ বেড়েছে। এই কারণে দাম বেশি বলছেন প্রতিমা শিল্পীরা। রং, মাটি, বাঁশের দাম, সব কিছুর দাম একটু বেশি, তো এই কারণে আর কি ওই একটু বেশি দামে বিক্রি করতেছি। আমাকে যে শ্রম তাতে দাম বেশি হয় না, বুঝছেন? তাই যে খাটাখাটনি তাতে এবার মাল আমার কম বানাইছি, হেভি পরিশ্রম হয় এই কাজে। প্রতি বছরের মতো এবছর কোজাগরী পূর্ণিমা তিথিতে লক্ষ্মী দেবীর আরাধনা করবেন হিন্দু ধর্মাবলম্বীরা। ঢাক, ঢোল আর উলুধ্বনিতে মুখর হয়ে উঠবে প্রতিটি ঘর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বরিশাল নগরীতে লক্ষ্মী পূজা উপলক্ষে বসেছে প্রতিমার হাট। নগরীর হাটখোলা, হরিমন্দির প্রাঙ্গণ, দুর্গানগর ও মাধব পাশায় জমে উঠেছে বেচা কেনা। প্রতিমা কিনতে সকাল থেকে এসব হাটে ভিড় করছেন হিন্দু ধর্মাবলম্বীরা। 2 দিন ব্যাপী এসব হাটে এবারও এসেছে নানা আকারের লক্ষ্মীর প্রতিমা। 100 টাকা থেকে শুরু করে 2500 টাকায় বিক্রি হচ্ছে এসব প্রতিমা। এছাড়াও সরা, ঘট, ফুল, বেলপাতা সহ পূজার নানা উপকরণে পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। তবে দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। গত বছরের তুলনায় এবার প্রায় 1.5 গুণ দাম বেড়েছে। প্রতি বছরই এভাবে যদি দাম বাড়তে থাকে এটা আমাদের জন্য আসলে কষ্টকর। এই লক্ষ্মীর হাট এখানে একটা বরিশালের একটা ঐতিহ্য, এবং লক্ষ্মী প্রতিমা ছাড়াও এখানে আরো অন্যান্য লক্ষ্মীর সরঞ্জাম এখানে পাওয়া যায়। পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। এর মাধ্যমে এই ভূখণ্ড থেকে আলাদা করার চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছে CHT সম্প্রীতি জোট। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন সংগঠনটির নেতারা। জোটের সমন্বয়ক থুয়াইচিং মং শাক জানান, ভারতের সহযোগিতায় পাহাড়ের আঞ্চলিক দলগুলো অশান্ত পরিস্থিতি সৃষ্টি করছে। ব্যাপকভাবে তারা চাঁদাবাজির মাধ্যমে অর্থ সংগ্রহ করে ভারত থেকে অস্ত্র এনে জুম্মল্যান্ড সৃষ্টির পায়তারা করছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচারণা চালিয়ে সেনাবাহিনী ও বাঙালিদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার চেষ্টা করছে। উত্তাল মেঘনা আর পদ্মা পাড়ি দেওয়া লাগে নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই। প্রতিদিন এভাবেই 250 ট্রলারে 10,000 মানুষ যাতায়াত করে। এরা চাঁদপুরের 3টি উপজেলার চরাঞ্চলের বাসিন্দা। বিকল্প না থাকায় ট্রলারই সেখানে একমাত্র ভরসা। নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের নজরদারি চেয়েছেন স্থানীয়রা। চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ এবং হাইমচর উপজেলার প্রায় 40টি চর পদ্মা ও মেঘনা নদীতে। এগুলোই প্রায় 4 লাখ মানুষের বসবাস। স্কুল, কলেজ, হাসপাতাল আর ব্যবসার জন্য প্রতিদিনই উপজেলা আর জেলা সদরে যেতে হয় বাসিন্দাদের। তবে এই যাত্রায় একমাত্র মাধ্যম নৌযান। কোনো বিকল্প না থাকায় ছোট ট্রলারে ঝুঁকি নিয়ে নদী পার হতে হয়। এসব ট্রলারে নিরাপত্তা ব্যবস্থা থাকে না বললেই চলে। যাত্রীও নেওয়া হয় ধারণ ক্ষমতার বেশি। বর্ষায় নদী উত্তাল থাকায় দুর্ভোগ বেড়ে যায় কয়েক গুণ। এটা খুবই ঝুঁকিপূর্ণ, কারণ যে ট্রলার মানুষ আনতে যে ওঠে এই জায়গাতে লাইফ জ্যাকেটের ব্যবস্থা নাই। বের হয়, বেটা ঝুঁকি দেয়, একটা ক্ষয়ক্ষতি হয়। আমরা শহর থেকে সবসময় দুধ নিয়ে আসি, যদি ট্রলারগুলোতে বয়ার জ্যাকেট থাকে আমরা সবসময় নিরাপত্তা আসতে পারি। ট্রলার চালকদের দাবি তারা লাইফ জ্যাকেট রাখেন, তবে অর্থ সংকটে যাত্রীর তুলনায় নিরাপত্তা সরঞ্জাম কম। এজন্য সরকারি সহযোগিতা চেয়েছেন তারা। বাতাস হইলে আমরা লাইফ জ্যাকেট এবং বয়া আছে, আমরা ওইরকম সেফটি দিয়েই আমরা আনি। সরকারও যদি আমাকে লাগবে বয়া অথবা বয়া যদি কিছু সহায়তা করে তাহলে আমাকে একটু সুবিধা হয়। BIWTA বলছে, নিয়ম না মেনে ঝুঁকি নিয়ে চলা ট্রলারগুলো তদারকি করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট থানাকে আমরা নির্দেশনা দিয়েছি যে এই সমস্ত জাহাজ যখন লঞ্চ মানে এই ট্রলারগুলো যখন বৈরী আবহাওয়া থাকবে এবং নদী উত্তাল থাকবে তখন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। চাঁদপুরে এসব চর থেকে প্রতিদিন 250 ট্রলারে প্রায় 10,000 মানুষ যাতায়াত করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
ঝিনাইদহে পাটের ভালো ফলন ও আশানুরূপ দাম পেয়ে হাসি ফুটেছে কৃষকদের মুখে। আর নিয়মিত বৃষ্টির কারণে রোগবালাই ও পাট জাগ দিতে কোনো ঝামেলা না হওয়ায় মানও ভালো হয়েছে। বাজারে মন প্রতি পাট বিক্রি হচ্ছে ৩,৫০০ টাকা দরে। চলতি মৌসুমে ঝিনাইদহের ৬ উপজেলায় ২০,২২৯ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় পাট জাগের জন্য ডোবা, খাল, বিল, পুকুর ভাড়া করতে হয়নি চাষিদের। আশপাশের পানিতেই দিতে পেরেছেন জাগ। ফলে পাট ধোয়ার খরচ কমার পাশাপাশি পাটের রঙও ভালো হয়েছে। চাষিরা বলছেন বেশিরভাগ পাট বিক্রি হয়ে গেছে, তবে বেশি দামের আশায় কিছু পাট মজুত করেছেন তারা। তা আগে পাশে কাটিয়েছি, আর ওই ৩৯০০, ৩৬০০, ৩৭০০ এরকম বেচেছি। আমার পাটের খরচ হয়েছে টোটাল ৭৩,০০০, তাতে বিক্রি করেছি আপনার হচ্ছে ১,৪০,০০০। পাট হয়েছে তা ওই বিক্রি করলাম আছে আপনার ওই ৩৭০০, ৩৫০০ এরকম রেটেই বেচেছি। এবার বৃষ্টিপাত ভালো হওয়ায় পাটের বাম্পার ফলন হয়েছে। শুকনো পাটের রং ভালো আসায় দামও মিলছে ভালো, জানিয়েছে কৃষি অধিদপ্তর। ভালো বৃষ্টিপাত হওয়াতে পাট জাগ দেওয়ায় কৃষকের কোনো অসুবিধা হয়নি এবং বাজার দর খুবই ভালো, ৩৫০০ থেকে ৩৮০০ টাকা মন। এজন্য কৃষক পাট চাষ করে আনন্দিত। দেশে বাড়ছে পাটের বহুমুখী ব্যবহার, সঙ্গে বাড়ছে পাটের চাহিদা। পাট জাগ সহ নানা বিষয়ে কৃষকদের পরামর্শ দিচ্ছে কৃষি কর্মকর্তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউবে, এক্সে। এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।